দেখ বোতলে কিছু দেখতে পাচ্ছিস? কথা বল, কথা বলবে। বিভিন্ন জায়গায় দেখছি, কেউ দেখবো যে ওখানে তো দুজন আছে, কেউ বলছে ওখানে তো 9 জন আছে। এই বোতলে ভূত, এটা কি ভরা আদৌ সম্ভব? কোনো 40টা আত্মা কারোর মধ্যে 40টা 4টে আত্মা ধরে দেখাতে পারবে না 40টা। একদমই ভাওতাবাজি ব্যাপার, টোটালি ঢপের ডায়লগ। মানুষকে সব বোঝানো হয় তন্ত্র নিয়ে, ওইটা বংশ পরম্পরায় চলতে আসতে ব্লাড কানেকশনের উপরে। মানে এই ধরনের কাজ করলে সেটা আবার কাট করতে হয়। হ্যাঁ, যে ব্যক্তির ওপর কাজ হবে তার মোজা কেটে বানানো হচ্ছে। এটা এরকম ভাবে তো মার্কেটে বলেইনি কেউ আজ পর্যন্ত। তোমার ফটো নিয়ে কেউ ধরো প্রত্যেক শনি মঙ্গলবার করে চিতায় গিয়ে গুজে দিয়ে আসছে। ভূত আমার কাঁধে হাত রেখে গল্প করছে বা বলছে আমাকে দেশি মুরগির ঝোল খাওয়া। এটা আত্মাকে নিয়ে প্রথমে ভূতটা ছাড়ালো, ছাড়ানোর পরে ভূতটাকে বোতলে ভরে নিল, ওই পর্যন্ত ঠিক আছে। আবার ভূতটাকে কমেন্ট করছে, বলছে তুই আগে পা ঢোকাবি, তারপরে কোমর ঢোকাবি, তারপরে কাঁধ ঢোকাবি, তারপরে মাথা ঢোকাবি। সোদত এসোটেরিক ইনভেস্টিগেটরস, যেখানে প্রতিটি শব্দ প্রমাণের ওপর দাঁড়িয়ে। ওয়েলকাম টু সৌদাত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকের একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি আরেকবার। আজকের এপিসোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, আর আজকের এপিসোড একদম ভুল করেও মিস করবেন না। আজকের এপিসোডটা মিস করে যাওয়া মানে জীবনের একটা অধ্যায় বাদ চলে যাওয়ার মতো। যাই হোক, বুঝতেই পারবেন আজ খুব সিরিয়াস কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা এর আগে ইউটিউবের জগতে কোথাও কোনোদিন নেই, হয়তো আসবেও না। এরপরে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু এই প্রথম আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়গুলো, যেগুলো নিয়ে এতদিন ধরে দীর্ঘদিন ধরে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেছেন, আপনারা জানতে চেয়েছেন। আজকে তার কিছুটা আমরা তুলে ধরবো। চলুন বেশি দীর্ঘায়িত না করে আজকে খুব শর্টে ছেড়ে দিই। প্রত্যেকবার যে কথাটা আমি প্রত্যেক দিন বলি, যে যারা নতুন দেখছেন চ্যানেলে তারা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যাতে আগামী দিনে আমরা যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওগুলো আরেকবার আপনারা দেখতে পান। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, খুব মন দিয়ে দেখবেন। আজকের এপিসোডটা খুব ভালো একটা এপিসোড হতে চলেছে আজকে। যারা দেখছেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আজকে আমরা চলে যাই এপিসোডে আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে। সবাই চেনেন, সবার ভালোবাসার মানুষ শ্রী অবধূত সুরজিতানন্দ ভৈরব মহাশয়। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। কেমন আছো? ভালো আছি, আশা করি আমাদের দর্শক বন্ধুরাও ভালো আছে। প্রত্যেকে যে আমাদের ভিডিও দেখছে এটা সত্যি খুব ভালো লাগছে। আর যার যেটা জিজ্ঞেস করার অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করবে। ভুল খারাপ ঠিক সেটা পরের কথা, কমেন্ট অবশ্যই করবে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। বলো আজকে কি নিয়ে আমরা আলোচনা করবো? আজকে আমি কিছু টুকরো টুকরো বিষয় নিয়ে আলোচনা করবো গুরুজি, করো। যেগুলো এতদিন ধরে উঠে এসছে। আমি ইন্ট্রোটা যেরকম দিলাম তুমি শুনেইছো তো। গুরুজি অ্যাকচুয়ালি এই যে তন্ত্র নিয়ে না বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সময় ধরো যারা তোমাকে যোগাযোগ করে বা অন্য কারোর কন্ট্যাক্ট পেতে, এতদিন যারা আমাদের সঙ্গে কাজ করতো তাদের কন্ট্যাক্ট পেতে যোগাযোগ করে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা সন্দেহ আছে তন্ত্র। প্রত্যেকে ফোন করে জিজ্ঞেস করে যে উনি কাজ করলে ঠিক হয় তো কাজটা। তো আমি না জনে জনে কত উত্তর দেওয়া যে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আমার প্রশ্নটা ধরো ঠিক প্রশ্নটা একটা জিজ্ঞাসা, তুমি বলতে পারো তন্ত্র কি সত্যি মানুষের মনে কাজ করে? এটা একটা অদ্ভুত প্রশ্ন করেছো। দেখো, তন্ত্র কিন্তু মিথ্যে না। তন্ত্রবিদ্যা, এই যে তন্ত্রবিদ্যা আছে, যে 64টি তন্ত্র বলা হয়, তো এই যে 64টি তন্ত্র আছে, তন্ত্র কিন্তু একটাও মিথ্যে না। এটা তো আজকে তৈরি হয়নি, তন্ত্রটা আমি তৈরি করিনি, তুমি তৈরি করনি, বা সাধারণ মানুষ কেউ তৈরি করেনি। এটা ঋষি মুনি আগে থেকে বহু যুগ ধরে এই তন্ত্রের কিন্তু এটা চলে আসছে। তন্ত্রবিদ্যাটা বহু যুগ, আমরা যত পৌরাণিক ঘাটবো সেখান থেকে। আর তন্ত্রে এটা বলাই আছে, তন্ত্র শিব নিঃসৃত, মানে শিবের মুখ নিঃসৃত। তো তন্ত্র সত্য। এবার তন্ত্র যারা করে তারা কতটা সত্য, সেই জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আচ্ছা, তন্ত্রটা যারা করছে, যারা তন্ত্র প্র্যাকটিস করে, তারা কতটা সত্য, সেই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে। কিন্তু তন্ত্রের পেছনে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই। তন্ত্র সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে, বিষয়টা সত্য। এবার বিষয়টাকে নিয়ে যারা ঘাঁটে তাদের মধ্যে সত্যতার একটা ব্যাপার থাকা উচিত। এবার সেই বিষয় দেখো, ভারতবর্ষে প্রচুর তান্ত্রিক, প্রচুর লোক, কে সত্য না সত্য এটা তো মানুষ যাচাই করবে, আমি বলার কেউ না। এই জায়গায় আমি এটা বলতে পারি তন্ত্র সত্য। আচ্ছা, এবার আমি আরেকটা জায়গায় আসি। মানে বিভিন্ন জায়গায় খুব চর্চিত একটা বিষয় শটকর্ম, এবং তার মধ্যে একটা প্রধান বিষয় আজকে মানুষের মধ্যে এত মারামারি, হানাহানি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিছু না কিছু গন্ডগোল। তো সেই জায়গায় একটা খুব প্রচলিত একটা বিষয় সব জায়গায় দেখছি, একে মারণ করে দাও, একে মেরে দিলাম, তাকে উচ্চাটন করে দিলাম। এটা কি যে কোনো মানুষকে তন্ত্র প্রয়োগে মেরে ফেলা যায়? সম্ভব? মারণ দেওয়া যায়? দেখো, আমি একটা কথা বলি, মানুষ যতটা মুখে বলছে গল্প বানিয়ে, ততটা কখনোই সম্ভব না। এইভাবে যদি কাউকে হুটপাট তন্ত্র করে একে মেরে দেওয়া যেত, ওকে করে দেওয়া যেত,
তাহলে তো মানে দেশে কেউ কারো শত্রু থাকতো না, যে যাকে পাত্র তন্ত্র দিয়ে মেরে দিত, তাই না? এক্স্যাক্টলি, আমি সেটা এই এত পার্টির ঝামেলা, এত এই ঝামেলা সেই ঝামেলা, লোকে মার্ডার কেস করে জেলে যাচ্ছে, তাহলে তো মার্ডার ফাটার লোককে কাউকে করতে হতো না। তন্ত্র কোনো ভালো তান্ত্রিকের কাছে যেত, পয়সা করি খরচা করতো, ব্যাস সঙ্গে সঙ্গে মারণ হয়ে যেত, মরে যেত। এইভাবে মারণ, যেটা লোকে বলছে একদম আপনি চলে আসুন আমি করে দেবো, এত লক্ষ টাকা খরচা, সেই খরচা করলেই ওকে মেরে দেবো, ওকে একদম ইয়ে করে দেবো, লপাট করে দেবো, এটা কখনোই এইভাবে সম্ভব না। কারণ মানুষ যেটা মুখে বলছে ওটা করাটা কিন্তু অতটা সহজ বিষয় নাও, কিন্তু যে এত সহজেই কাউকে মেরে দেবে তন্ত্র করে, তাহলে আর বাজারে থানা পুলিশ কোর্ট এসব কিছু থাকতো না, আর সবাই তন্ত্র করেই সব কিছু করে দিত, তাহলে আর কোর্ট কাছারি মামলা মোকদ্দমা কারোর হতোই না, তো কোনো কেস থাকতো না তো, তাই না? তন্ত্র করে যদি মেরে দেয় এর তো কোনো কেস নেই, এর তো কোনো গ্রামার নেই, খুঁজে পাবে না, এর তো কোনো হদিশ পাবে না, এভিডেন্স, কোনো এভিডেন্স পাবে না, তো তাহলে কি করে কেস কামার? তাহলে কোর্ট ফোর্ট উঠে যেত, লোকার এইসব মার্ডার কেস, রেপ কেস, হ্যানা ত্যানা এইসবের ঝামেলায় জড়াতো না, সব তন্ত্র করে উলট পালট করে দিত। হয় না এইভাবে। তন্ত্রেরও কিছু রুলস আছে, তন্ত্রেরও কিছু নিয়ম আছে, তন্ত্রেরও অনেক সত্যতা আছে। একটা মানুষের ওপর মারণ করতে গেলে বা মারণ ক্রিয়া করতে গেলে, ধরো যে ব্যক্তি মারণ করাচ্ছে, যার কাছ থেকে মারণটা করাচ্ছে, এবার যার উপর মারণ প্রয়োগ করা হচ্ছে, প্রয়োগ একটা মানুষের ওপর যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে সেই মানুষটার উপর এফেক্ট হবেই। এবার যে করাচ্ছে কাজটা, অবভিয়াসলি ওই এফেক্টটা তার জীবনেও কিন্তু আসবে রিটার্ন, এটা বুঝে রাখতে হবে। অন্যের জন্য গর্ত খুললে নিজেকে ওই গর্তে যেতে হবে। কিন্তু তুমি কাউকে মারণ করালে, কোনো তান্ত্রিককে দিয়ে কাউকে মারণ করিয়ে দিলে, সাপোজ তার যতটা এফেক্ট হলো, সে মরুক চাই না মরুক, তুমি যে এফেক্ট করলে তার জীবনে, তার একটা এফেক্ট আছে, তুমি করাচ্ছ, এই এফেক্টটা তোমাকেও ফলোব্যাক করতে হবে। আর যে তান্ত্রিক পয়সা নিয়ে কাজটা করছে তাকেও কিন্তু হারে হারে তার এফেক্টটা পড়তে মানে নিতে হবে, কর্মফল ভোগ করতে হবে। কর্মা ব্যাক করে, কর্মা তো নিতেই হবে। পুরো কর্মা, একটা মানুষের জীবন কর্মার উপরে টিকে আছে, তোমার কর্মফলকে নিতেই হবে। কর্মফল না নিয়ে তোমার যাওয়ার কোনো রাস্তা নেই। সে তুমি আজ নাও, কাল নাও, পরশু নাও, 10 দিন বাদে নাও, 10 বছর বাদে নাও, 1 যুগ বাদে নাও, কর্ম তোমায় নিতে হবে। এবার যে মারণের যে বিভিন্ন ধরনের ধরো প্রয়োগ হয়, ধরো এনার্জি, এই যে তন্ত্রের যে কাজ হয় এনার্জিকে ট্রান্সফার, এই এনার্জি ট্রান্সফার যে তান্ত্রিক যত ভালো জানে সেই তান্ত্রিক হাতে তত ভালো কাজ হয়। এবার ধরো কোনো ব্যক্তির ওপরে এরকম মারণ ক্রিয়া কেউ করছে, আমি খালি বলছি কিভাবে মারণ ক্রিয়া করা যায়, কিন্তু তার মন্ত্র বলবো না, তার ভেতরের জিনিসে যাব না, কারণ এটা শুনে 5টা মানুষ যে কেউ রাগের মাথায় কারোর উপরে অ্যাপ্লাই করতে যাবে, তাতে ক্ষয়ক্ষতির ব্যাপার। তো আমি বারবার বলবো, না জেনে না বুঝে কখনোই কারোর উপর এসব প্রয়োগ করা উচিত না। তন্ত্র যতটা ভালো ফল দেয়, তন্ত্র কিন্তু তার অধিক গুণে খারাপ ফলও দেয়, কিন্তু তার অধিক গুণে খারাপ ফল দেয়। ধরো কোনো ব্যক্তির ফটো বা কোনো ব্যক্তির গায়ের কাপড় বা কোনো ব্যক্তির মাথার চুল বা নখ, একটা মানুষের দেখবে, যদি কোনো মানুষ মারা যাওয়ার পর সেই মানুষকে কবর দেওয়া হলো, প্রথমত তার শরীর থেকে এই জল, রক্ত এগুলো আস্তে আস্তে নষ্ট হয়, তারপর তার মাংস আস্তে আস্তে মজে গিয়ে মাটির সাথে মিলতে থাকে, তারপরে একটা সময়, অনেক সময় লাগে হাড়টা মাটির সাথে মিশে ক্ষয় হতে। তো লাস্ট পর্যন্ত থাকে হচ্ছে নখ, আর তারপরে যদি কিছু থেকে থাকে সেটা হলো তার মাথার চুল, যেটা কিন্তু মাটির সাথে মিশবে না বা মেশে না, ওটা বহু বছর বহু সময় লেগে যায় ওটা ম্যাস্ট হতে। তাহলে এই যে মানুষের মাথার চুল দিয়ে তন্ত্র করা হয়, তার মাথার চুলের মধ্যে ঊর্জা, একটা মানুষের শরীরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সেই মানুষটার ঊর্জা থাকে। এবার যারা এইসব ধরো ক্রিয়া করে তারা কি কি জিনিস দিয়ে করতে পারে? এক, তোমার ব্যবহৃত জামা, তোমার ছবি, তোমার মাথার চুল, তোমার হাত পায়ের নখ, তোমার বাড়ির ধুলো, মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ইনার বস্ত্র মানে ধরো ব্রা, ব্লাউজ, ছায়া, জাঙ্গিয়া, এছাড়া পিরিয়ডের প্যাড সবচেয়ে বেশি এফেক্টিভ হয় তন্ত্রের ক্ষেত্রে। কোনো মহিলার ওপরে কোনো কিছু আজে বাজে জিনিস এফেক্ট করাতে হলে সবচেয়ে বেশি এফেক্টিভ হলো পিরিয়ডের প্যাড, যেক্ষেত্রে আমি সবসময় বলে দেখবো, আমার আগের ভিডিওতে আমরা বলেছি যে মা বোনেরা মাথার চুল আর পিরিয়ডের প্যাড যেখানে সেখানে কখনো ফেলতে নেই। আগেকার দিনের মানুষ, আগেকার দিনে যাদের পিরিয়ড হতো, মানুষ তখন তো প্যাড ব্যবহার করতো না, কাপড় চোপড় ব্যবহার করতো, তারা মাটি খুঁড়ে পুঁতে দিত আর এমন জায়গায় ফেলতো যাতে কেউ না জানতে পারে।
কিন্তু এখন তো মডার্ন দুনিয়া, এখন মানুষ কেউ জানলা দিয়ে পাশে একটা ডাস্টবিন আছে ছুঁড়ে ফেলে দিল, কেউ ঝাইলা আলাদা এসছে ছুঁড়ে ওর মধ্যে দিয়ে দিল, কেউ বাড়ির ডাব্বায় রেখে দিল, বাড়ির কাজের লোককে বলে ওটা ফেলে দাও, তো বাড়ির কাজের লোক ওটা নিয়ে গিয়ে কিছু করছে কি করছে না তুমি জানতে তো পারছো না। ধরো তোমার বাড়ির কাজের লোক, সে তোমার প্রতি নজর আছে, তোমার বাড়ির কোনো জিনিসের প্রতি নজর আছে, বা তোমার স্বামীর প্রতি নজর আছে, হতেই পারে। সে তোমার পিরিয়ডের প্যাডটা তুমি বাড়ির কাজের লোককে বলে "এই, ফেলে দে তো", অমুককে বলে "এই, সে পালি ওটা ফেলে দে", ও ফেলতে গিয়ে যে দুটো প্যাড ওখান থেকে তুলে রেখে দেয়নি তুমি জানো না তো। না, ও তোমার মাথার চুলটা তুমি একটা প্লাস্টিকে জড়ো করেছো, ও ফেলতে গিয়ে ওখান থেকে নিয়ে গিয়ে তোমার উপর কোথাও কিছু করাচ্ছে, হতেই পারে। হতেই পারে। তোমার হয়তো তোমার স্বামীর ওপর তোমার কাজের মেয়ের নজর ছিল, এই হয়তো ঘটনা ঘটছে, তো আমরা দেখতে পাচ্ছি এরকম বহু বাড়িতে এরকম ঘটনা ঘটছে। হয়তো আয় দিন তো এগুলো টিভি, বিভিন্ন ওয়েব সিরিজ, হাবি জাবি সব জায়গাতেই দেখাচ্ছে এগুলো। এবার তন্ত্র হয় না বলে কোনো কথা নেই, তোমার ধরো কিছু করতে হবে না, যে তন্ত্র জানে না, করা উচিত নয়, আমি বারবার বলেছি, বারবার দর্শকদের বলছি করবে না, বলছি মানে এটা সাবধানতার ভিডিও, এটা তোমার সাবধান করার জন্য আমি বলছি, করতে কিন্তু বলছি না, কেউ কিন্তু করতে যাবে না, লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, বারবার এটা মাথায় রাখবে। পাপ বাপকেও ছাড়ে না, কারোর মুক্তি নেই, কর্মার হাত থেকে কারোর কিন্তু মুক্তি নেই। ধরো তোমার সাপোজ তোমার ফটো নিয়ে, তোমার ফটো নিয়ে কেউ ধরো প্রত্যেক শনি মঙ্গলবার করে চিতায় গিয়ে গুজে দিয়ে আসছে, তার একটা এফেক্ট তোমার উপর পড়বেই, সে তন্ত্র জানুক চাই না জানুক। বাবা, ফটোটা কাট, তোমার নাম নিয়ে চিতায় কিছু উল্টো পাল্টা বলে ফটোটা পুঁতে দিল, সে তন্ত্র জানে না, প্রত্যেক সপ্তাহে দুবার করে গিয়ে পুঁতে আসছে, তোমার উপর এফেক্ট আসবেই। এরপর যখন ধরো তোমার মাথার চুল, তোমার বস্ত্র, তোমার বাড়ির জিনিস দিয়ে যদি শ্মশানে কাজ করা হয়, একবার দুবার তিনবার চারবার পাঁচবার করবে, এফেক্ট হবেই। এক সময় এমন তান্ত্রিক ছিল, এখনো আছে, তারা লুপ্ত প্রায়। ধরো তোমার ওপরে এরাম কেস, ধরো তুমি আজকে একটা তান্ত্রিককে দেখাতে গেলে, তোমায় দেখে বলে হ্যাঁ আপনার উপর মারণ করেছে, এই করেছে সেই করেছে, দেখা গেল তোমার ওপর মারণ কেউ করেনি, কিন্তু তুমি এফেক্টিভ। এবার তুমি বলো যে তোমার ওপর মারণ করেনি, তুমি তাহলে এফেক্টিভ কিভাবে হলে? এবার বলি, তোমার বাবার সম্পত্তির ভাগিদারি তুমি, তোমার দাদুর সম্পত্তির ভাগিদারি তোমার বাবা ছিল। এবার আরেকটা দেখবে মানুষের রোগ হয় জিনগত, দাদুর ওই রোগটা ছিল, বাবারও ছিল, ছেলেরও হয়েছে হয়তো। এইবার ধরো কোনো এক সময় কোনো কালে তোমার দাদুর ওপর কেউ মারণ প্রয়োগ করেছিল, আচ্ছা, দেখা গেল ওই তন্ত্রের এফেক্টে তোমার দাদু মারা গেছে ওই সময়, এরকম বহু আছে। কিন্তু তোমার বাবারও সেই রোগটা আবার দেখা দিচ্ছে, এবার তোমার বাবা গেল, তুমি দেখছো তার ছেলেরও সেই রোগটা দেখা দিচ্ছে, মেডিকেল টেস্ট করছে, রিপোর্টে কোনো ধরা পড়ছে না। তোমার দাদুর উপরে যে মারণ প্রয়োগটা করেছিল, ওই প্রয়োগটা কাট করা হয়নি, ওইটা বংশ পরম্পরায় চলতে আসছে, ব্লাড কানেকশনের উপরে। মানে এই ধরনের কাজ করলে সেটা আবার কাট করতে হয়? হ্যাঁ অবশ্যই। ধরো কারোর বাড়িতে কারোর দাদুকে করে দেওয়া হয়েছিল কোনো সময়, সে দাদু ওই অবস্থা মারা গেছে, কিন্তু সেইটা কাট করেনি, ওটা বংশ পরম্পরা অবধি চলছে, ওর প্রকোপ। আর কাট যতক্ষণ না করবে জেনারেশন ওয়াইজ। হ্যাঁ এরকম বহু লোক আছে, এরকম বহু লোক আসে যার বাবার এই প্রবলেম ছিল, তার মেয়ের এই প্রবলেম হচ্ছে, তার বাচ্চা হচ্ছে, তার এই প্রবলেম হচ্ছে, এরকম বহু রোগ আছে, এরকম বহু যেটার কোনো মেডিকেল টেস্টে রিপোর্ট পাওয়া যায় না। এরকম অনেক কিছু আছে যেটা টেস্ট করলো, সব টেস্ট, থাইরয়েড টেস্ট করছে, সুগার টেস্ট করছে, এই টেস্ট করছে, সেই টেস্ট করছে, ইউএসজি করছে, আলট্রাসোনোগ্রাফি করছে, সবই করছে, সিটি স্ক্যান করছে, এমআরআই করছে, কিন্তু রোগ ধরা পড়ছে না, জিনগত প্রবলেম হয়ে আসছে। এরম বহু তন্ত্র হয় যেটা ব্লাড কানেক্টেড লোকেদের সবার হতে থাকে। তন্ত্র কিন্তু এইভাবে ছড়িয়ে যায় মানুষের জীবনে। আমি বললাম না, তন্ত্র যত বড় মানে ভালো কাজ হতে পারে, তন্ত্র আবার মানুষের জীবনে অভিশাপ হয়েও নেমে আসতে পারে। এবার অনেক ক্ষেত্রে অটোমেটিক প্রকোপ কিভাবে হয় দেখো, ধরো তুমি তন্ত্র শিখছো, তুমি বসে বসে এটা অ্যাপ্লাই করছো, সেটা অ্যাপ্লাই করছো, তুমি ইউটিউব দেখে দু চারটে গল্প শুনে তন্ত্রের সেটা অ্যাপ্লাই করে দিলে, তোমার মনে হলো না শ্মশানে গিয়ে এটা করে আসো, ওটা করলে এর এফেক্ট তোমার ধরো হলো না, অনেক সময় তোমার ফ্যামিলির পড়ছে, তোমার সন্তানের উপরে এই এফেক্ট আসছে, তোমার বউয়ের উপরে এই এফেক্ট আসতে পারে, তোমার মা বাবার উপরে এফেক্ট আসতে পারে। এই জন্য তন্ত্র ভালো করে জেনে তন্ত্র সঠিকভাবে করা উচিত। অনেকেই কিন্তু এরকম তন্ত্র করতে গিয়ে, তন্ত্র শিখতে গিয়ে এফেক্টিভ হয়েছে ভুল প্রয়োগের জন্য। ভুল প্রয়োগ, ভুল নেট দেখে তন্ত্র, অনেকেই যারা ইউটিউব দেখে তন্ত্র করে, প্রচুর এখন তান্ত্রিক, তুমি সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি যারা ইউটিউব তান্ত্রিক হয়ে গেছে প্রচুর আছে। সে ভাবছে ও আমি তো 4 পয়সা এখন কামিয়ে নিচ্ছি, না, এর প্রকোপ কিন্তু আসবে। তুমি অনেক তান্ত্রিক আছে বাজারে, অনেক তান্ত্রিক ছিল যারা মারা গেছে, তাদের জীবনী ঘেটে দেখো, তার ফ্যামিলির এই হয়ে গেছে। আমার দেখা এরকম বহু তান্ত্রিক আছে যাদের ফ্যামিলি ম্যাস্ট্রয়েড হয়েছে, যারা এরম তন্ত্রের প্রকোপের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, এমন তো অনেক ঘটনা শোনাই যায়, যেরকম ধরো ভূত আমার কাছে আসে এরম লোক, ভূতের হাতেই মারা গেছে। হ্যাঁ, সাপ কাটা থেকে যারা সাপুরের যারা বাঁচাতো, সাপের কামড়েই মারা গেছে। এরম কিন্তু হয়। তো তন্ত্র কিন্তু হয় না বলে কোনো ব্যাপার নেই। এছাড়া দ্রব্যগুণ হয়, আমি আগেও বলেছি দ্রব্যগুণ, তোমার কিছু করতে হবে না। তুমি শকুন কোথায় বসে? ভাগারে। তুমি শকুনের পালক নাও, কালো বিড়ালের লোম নাও,
বেজির লোম নাও, সাপের খোলস নাও, 4টে একসাথে বেঁধে কারোর বাড়ি ফেলে দাও, সেই বাড়িতে নেগেটিভ এনার্জি ফ্লো হতে শুরু হয়ে যাবে, কারণ সবকটাই নেগেটিভ জিনিস। বেজির লোমের সাথে সাপ কেন? সাপে নেউলে বলে না, কোনোদিন ম্যাচ খায় না। ওর মধ্যে তুমি যখন শকুন দেবে আরো নেগেটিভ এনার্জি, ওর মধ্যে বিড়াল, 3টে কোনোটাই কারোর সাথে ম্যাচ খায় না। চূড়ান্ত পর্যায়ে সেই জায়গায় নেগেটিভ এনার্জি শুরু করবে। কিন্তু এগুলো করা উচিত না। না জেনে না বুঝে কারোর উপর তুমি ক্ষতি করতে গেলে, তুমি একটা সন্দেহ করলে যে ওর সাথে আমার এরম মানুষ, বহু মানুষ করছে রীতিমতো, এর জন্য দায়ী কিন্তু সে মানুষটাও দায়ী, যে তান্ত্রিকের কাছে যাচ্ছে সেও দায়ী। তুমি একটা কারোর কাছে গেলে সঙ্গে সঙ্গে তুমি বললে আমার এই হচ্ছে সে হচ্ছে, হ্যাঁ আপনার তো করছে, আপনার উপর ক্ষতি করছে, পাশের বাড়ির লোক করছে, এটা একটা টেকনিক কাস্টমার ধরার। পাশের বাড়ির লোক, তুমি যদি বলো না আপনার উপর কিছু হয়নি, তাহলে বলবো না হ্যাঁ কিছু হয়নি, না উনি করছে, আমাকে পাঁচিল তোলা নিয়ে ঝগড়া হয়েছিল। আরে আদৌ উনি করছে কি করছে না তো কোনো গ্যারান্টি নেই, চোখে তো তুমি দেখোনি, ছন্দবশত তার উপরে এবার তুমি এই বগলা প্রয়োগ করলে, এই প্রয়োগ করলে, সেই করলে, তুমি তোমার তান্ত্রিক বলে এটা নিয়ে ওর বাড়ি ফেলে দাও, তুমি এর পাঁচিলের ওপারে ফেলে দাও, তুমি সন্দেহবশত করছো, এর এফেক্ট কিন্তু তোমাকে নিতে হবেই, মানে হবেই হবে। তন্ত্রে কিন্তু কোনো ছাড় নেই, তন্ত্র কোনো ম্যাজিক না, তন্ত্র কোনো জাদু না, তন্ত্র হচ্ছে জ্বলন্ত আগুনের পিণ্ড, হাত দিলে হাত পুড়বেই। তন্ত্র হলো জ্বলন্ত আগুনের পিণ্ড, হাত দিলে হাত পুড়বেই। এটা ভেবে তোমায় তন্ত্র বলতে। আজকে সব মানুষ তন্ত্র চারিদিকেই সেই ভূতপ্রেত গল্প। এই আমার কাছে এই শোভাবাজারের পাশ থেকে এই যে পরশুদিন আমি ক্লাস করাচ্ছিলাম রবিবার, আমার একটা স্টুডেন্ট বলে একজনকে ভূতে ধরেছে, আমি নিয়ে এসো দেখি কি হয়েছে। তা আমি নিয়ে এসে ছানবিন করলাম, দেখলাম উনি আর এক জায়গায় গেছিল, সেখানে বলেছে 2টো আত্মা ঢুকে গেছে ওর মধ্যে। আমি খুব ভালো করে করলাম, ভালো করে স্টাডি করলাম, উনি বসলো, আমি দেখলাম, এসে কথাবার্তা বললাম, স্টাডি করলাম, আমার সাথে কথা বলতে বলতে সে খানিকটা সুস্থ। দ্বিতীয়ত আমি সব বৃত্তান্ত জানার পর বুঝলাম যে ওর মাথায় চোট লেগেছে, দ্বিতীয়ত শক পেয়েছে, তার ফলে ও এরম করছে। ভূত, আগেকার দিনে যারা মুনি ঋষি ছিল, ভূত মানে তারা ঝেঁটা নিয়ে ভূত ঝাড়াতে বসতো না। ভূতে ধরা মানে তোমাকে ভূতে ধরেছে, কাউকে একটা বলছে, তার উপরে কেউ পাঠিয়ে দিয়েছে চালান, এত সোজা না। আমি তোমার উপর পাঠিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ভূত তোমার ঘাড়ে চেপে গেল, 40টা আত্মা তোমার উপর ঢুকে, বাজে ঢপবাজি কথাবার্তা, এসব হয় না, ঢপবাজি কথাবার্তা, টোটালি ঢপের ডায়লগ মানুষকে সব বোঝানো হয় তন্ত্র নিয়ে। কোনো 40টা আত্মা কারোর মধ্যে 40টা 4টে আত্মা ধরে দেখাতে পারবে না, 40টা, এটা আমরা আগেরবার বহু ফালতু মানুষকে। এই যে ওই যে বললাম এলাম, এবার তারপর আমি জানলাম কি উনি পড়ে গেছিল, পড়ে মাথায় চোট লেগেছিল কদিন আগেই। আমার কাছে রোববারে এসেছিল, বুধবারে বাড়িতে ঝগড়া মারামারি হচ্ছিল, পড়ে গিয়ে মাথায় চোখ লেগেছিল। মাথায় চোখ লাগার পর কিছু হয়নি, ওরা ডাক্তারের কাছে যায়নি, বরফে দেয়নি কিছু, আমি সব ডিটেলস জানলাম। তার 3 দিন পর থেকে ও এরকম সব ভৌতিক আচরণ করছে। আমি আগে সব জানলাম, ওটা তো কোনো ভৌতিক ব্যাপারই নেই, আর ওর মধ্যে কোনো, ওকে সঙ্গে সঙ্গে বলে তোর কিচ্ছু হয়নি, জানি বুঝিয়ে বাজিয়ে ভয় দেখলো, বললো ও সঙ্গে সঙ্গে নর্মাল হয়ে গেল। আমি বললাম পরের দিন আগে ডাক্তারের কাছে নিয়ে যাও, মেডিকেল ট্রিটমেন্ট করো, ওর ব্রেনে লেগেছে আর একটু শকড পেয়েছে। তারপরে শুনলাম নাকি এইসব বলে দেওয়ার পর লাস্ট বললো আমার বাবারও কদিন আগে হচ্ছিল। তাহলে বুঝলাম একদম প্রবলেম কি, দেখো ওর বাবাও শকড পেয়েছিল এই ঝামেলাটা নিয়ে, এর হয়েছে ওর হয়েছে। তাহলে কোনো আত্মা নেই, কিন্তু কোনো তান্ত্রিক কাছে গেলেই বলবে 2টো আত্মা 4টে আত্মা আমি বার করে দেবো, এত খরচা লাগবে, এত হবে, সে ধান্দাবাজি। এগুলো মানুষকে বোকা বানানো, টুপি বানানো। তন্ত্র যতটা না মানে যা হয়, মানুষকে টুপি পরিয়ে তার থেকে পয়সা খিচে নেওয়া হয়, এটা তন্ত্রের আজকের বাজারের নিয়ম। টুপি পরাও মাল কামিয়ে নাও, এত সোজা না। আচ্ছা গুরুজি, এতক্ষণ তো খুব একটা গভীর জিনিস নিয়ে আলোচনা করলাম, আরো গভীরে ঢুকছি। সেটা হচ্ছে এখন রিসেন্টলি আমি বিভিন্ন মুভি বলো বা পাত্রিক বলো, বিভিন্ন জায়গায় দেখছি আত্মাকে নিয়ে প্রথমে ভূতটা ছাড়ানোর পরে ভূতটাকে বোতলে ভরে নিল, ওই পর্যন্ত ঠিক আছে। আবার ভূতটাকে কমেন্ট করছে, বলছে তুই আগে পা ঢোকাবি, তারপরে কোমর ঢোকাবি, তারপরে কাঁধ ঢোকাবি, তারপরে মাথা ঢোকাবি। এইবার সেটা ভূত ঢুকলো না জল ঢুকলো সেটা কিন্তু কেউ দেখতে পেলাম না। তারপরে বোতলের চিবিটা আটকে এইবার তাকে একটা বিশেষ পাওয়ার দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য, যার ভূতটাকে ছাড়াবে। এবার তাকে বলছে দেখ বোতলে কিছু দেখতে পাচ্ছিস, কথা বলবে। বিভিন্ন জায়গায় দেখছি, কেউ দেখে বলছে হ্যাঁ ওখানে তো 2জন আছে, কেউ বলছে ওখানে তো 9জন আছে। এই বোতলে ভূত, এটা কি ভরা আদৌ সম্ভব? একদমই ভাওতাবাজি ব্যাপার। প্রথমেই এক কথাই বলে দিলাম, তুমি দেখবে রিসেন্ট মাঝে একটা বেরিয়েছিল, বোতলে করে ভূত বিক্রি হচ্ছে। হ্যাঁ, রিসেন্ট ওটা নিউজে এসেছিল। হ্যাঁ, এরকম কখনো সম্ভব না, কোনো বোতলে করে ভূত ভরে দিল। ভূত কি এরম ভূতকে বোতলে ভরে দিলাম, বিক্রি হয়ে গেল। এখন ভূত বিক্রি এরম হয়, এরম দেখবে বিভিন্ন ধরনের মাঝে মধ্যে এরম আসে, কিন্তু যে উনি বললো এই প্রেত বিক্রি করে দেবে, এইখান থেকে উনি প্রেত, এরম ফোনও আসে আমার কাছে যে আপনি প্রেত পাওয়া যাবে, আপনার কাছে একটা আত্মা দিয়ে দিন তো,
কোনোদিন সম্ভব না। যদি তুমি যেমন ভগবানকে, ঈশ্বরকে সাধনা করে সিদ্ধ করতে হয়, প্রেতেও সাধনা করে সিদ্ধ করতে হয়। সাধনার দ্বারা তাকে আয়ত্তে আনতে হয়। সিদ্ধ কথাটা একদম ভুল কথা, আয়ত্তে। তোমাকে যদি প্রেত আয়ত্ত করতে হয় তাহলে সাধনা করেই আয়ত্ত করতে হবে। আর ঈশ্বরকেও তার চরণে আসতে গেলে, তাকে আয়ত্ত করতে গেলে তাকেও সাধনা করেই করতে হয়। বিভিন্ন যক্ষিণী বলো, গন্ধর্ব বলো, অপ্সরা বলো, যা কিছুই করবে, তুমি কোনোদিন আমি করে তোমায় দিতে পারি না বা তুমি করে আমায় দিতে পারো না। আমার সাধনা দ্বারা সেটা আমি আয়ত্তে আনতে পারি। সেটা 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের সাধনা দিয়ে হয় না কিছু। এর জন্য দীর্ঘমেয়াদী সাধনা, দীর্ঘমেয়াদী সাধনা, কঠোর সাধনা, কঠোর জীবনযাপন, আর সেই রকম গুরু চাই যে তোমায় সাধনাটা করাবে, তার আগে হয় না। এই যে সোলকে ধরা বা আত্মাকে ধরা, এটা আমরা যদি কিছু পুরনো সাধকের জীবনী পড়ি, এরম বাবা খাবার প্রচুর জায়গায় ঘটনা এরম বলা আছে। দেখো, চোখে দেখিনি পড়া, যে বামদেব যখন শ্মশানে থাকতেন, আশেপাশে অনেক ভূত ঘুরে বেড়াতেন, ওনার সামনে বসে থাকতেন, উনি মাটি এরম ইটের ঢেলা ছুড়ে দিলে কুকুররা মাংস হিসাবে খেয়ে নিত, বা যাই হোক ভূত পেতরা ওনার সাথে বসে থাকতেন, ওনার সাথে কথা বলতেন, এরম শোনা গেছে। তো এরম ঘটনা আমরা পড়েছি বইতে, যারা বায়োগ্রাফি পড়ি সাধকদের, এরম বিভিন্ন রামকৃষ্ণদেবের জীবনীতে বা তৈলঙ্গ স্বামীর জীবনীতে, মদন মোহন, বিভিন্ন এরম বড় বড় সাধক আরো প্রচুর আছে, তাদের জীবনীতে এগুলো ছিল। বা আমরাও কিছু কিছু ক্ষেত্রে, এটা বলবো না যে ভূতের সাথে বসে বসে গল্প করেছি, বাহতবাজি কথা আমি বলি না, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু অনুভব হয়, কিছু প্রয়োগ করে দেখা যায়, কিছু জানা যায়। এটা কখনোই হয় না ভূত আমার কাঁধে হাত রেখে গল্প করছে বা বলছে আমাকে দেশি মুরগির ঝোল খাওয়া, এটা কোনোদিন হতে পারে না, এসব বাজে কথায়। কিন্তু ইন্ডিয়ান তন্ত্রে সোলকে ক্যাপচার করা বা সোলকে ধরার কিছু প্রসিডিওর ছিল, যেটাকে বলা হয় নেক্রোম্যান্সি। আচ্ছা, এই যে নেক্রোম্যান্সি কিন্তু ইন্ডিয়ান তন্ত্রে ছিল। নেক্রোম্যান্সিকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, নেক্রোম্যান্সি সাবজেক্টটাকে ব্যান্ড করা হয়েছে। কারণ নেক্রোম্যান্সি আমাদের ইন্ডিয়ান তন্ত্রে যে নেক্রোম্যান্সি ছিল, ওটা কিন্তু ম্যাক্সিমাম সব সাধনার উপরে ছিল। আচ্ছা, কিন্তু ফরেনে এটা ব্যান্ড নেই। অস্ট্রেলিয়া, আফ্রিকা, এসব জায়গার লোকেরা কিন্তু নেক্রোম্যান্সি করে, বা বহু আগে থেকে ওরা নেক্রোম্যান্সি করত। আমরা যেমন সব সাধনা হিন্দু তন্ত্রে, আমাদের সনাতনী তন্ত্রে বলো বা ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে যেমন সব সাধনা আছে, সব সাধনা করতে বসলে অনেকেই বলে আত্মাকে ডেকে আনা, না, আমি সব সাধনার ভিডিও আমাদের দেওয়া আছে আগে। হ্যাঁ, কোনো আত্মাকে ডেকে আনার ব্যাপার নেই ওখানে। মৃতর সাথে নিজেকে তুলনা করে সেই একটা, ওটা অনেক বড় ব্যাপার, সব সাধনা দেওয়াই আছে আমার ভিডিও। এছাড়া অস্ট্রেলিয়া বা আফ্রিকা, এইসব জায়গায় যে সোলকে ধরা গিয়েছিল, দেখবে ওরা একটা বক্স বানাতো। তুমি যদি খুব ভালো করে ঘাঁটো দেখবে কিছু কিছু এই নেক্রোম্যান্সির উপর ভালো ভালো বই আছে, নাম বলবো না, মানুষ সব নিয়ে অ্যাপ্লাই করবে। তো তারা দেখবে ওখানে ডিবুক বক্স বানানোর ফর্মুলা দেওয়া থাকে। ওরা কিভাবে কোনো মানুষের সোলকে ধরতো বা নিজের আয়ত্তে আনতো। দেখো, আমাদের ইন্ডিয়াতে যেটা নিয়ে ভণ্ডামি হয় বা ব্যবসা হয় বা গল্প কথা করা হয়, ওরা কিন্তু ওটা নিয়ে রিসার্চ করে। দেখবে আমাদের এখানে, আমাদের হিন্দু সনাতনী ধর্মকে, আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা বিকৃত করি। কার ভর হচ্ছে, কে শেতলা হয়ে যাচ্ছে, কে মনসা হয়ে যাচ্ছে, কে দুধ খেয়ে নিচ্ছে, কে গাছ থেকে ঝাঁপ দিচ্ছে, কে কালী হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি ফরেন যাও, ওরা কিন্তু এটা নিয়ে রিসার্চ করে। যেমন দেখবে বিভিন্ন মন্ত্রের উপরে ওরা রিসার্চ করে, গায়ত্রীর উপরে রিসার্চ করছে, নাসা ফাসা অনেক জায়গায় কিন্তু রিসার্চ চলে। হ্যাঁ, গীতা নিয়ে রিসার্চ হয়, এইসব বিভিন্ন মন্ত্রতন্ত্র নিয়ে কিন্তু রিসার্চ করে ওরা। আর ওদের রিসার্চের লেভেলটা অনেক হাই লেভেল। হ্যাঁ, কারণ ওরা ওটা নিয়ে তো ভণ্ডামি করে না, ওটা দোকানদারি করে না ওটা নিয়ে। তো ওরা, যেটা আমার জানা, ওরা ডিবুক বক্স বানাতো। ধরো কোনো মানুষ অপঘাতে মৃত্যু, সেই মানুষটা মৃত্যু শয্যায় আছে, একদম অন্তিম পর্যায়ে, মারা যাবে যাবে যাবে, বা একটা মানুষ যখন ক্লিনিক্যালি ডেথ, 4 ঘন্টা পরে একটা মানুষ মারা যাওয়ার 4 ঘন্টা পরে ক্লিনিক্যালি ডেথ লেখা হয় তো, কিন্তু 4 ঘন্টা আগে ডাক্তার ধরে তাকে বলে যায় সি ইজ নো মোর, তাই তো, ব্রেন ডেড। এবার ক্লিনিক্যালি ডেথ কখন লেখে? 4 ঘন্টা পর। কিন্তু সেই মানুষটার মধ্যে 24 ঘন্টা কিন্তু ঊর্জা থাকে, তার ঊর্জাটা কিন্তু 24 ঘন্টা থেকে যায়। এই 24 আওয়ার্সের মধ্যে তার শরীরের ব্লাড, তার মাথার চুল, তার গায়ের বস্ত্র বা তার পায়ের নখ বা হাতের নখ, এই জিনিসগুলো এরা কালেক্ট করে নিত হসপিটাল থেকে। সেটা দেখো, ওদের কালচার আমাদের কালচার তো আলাদা, যেভাবে ওরা কালেক্ট করতো, করার পর সেই জিনিসটা দিয়ে ওরা, ধরো আমি একটা বক্স দেখাচ্ছি,
এর একটা বক্স নিচ্ছে, বক্সটা একটু অন্যরকম হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে। সেই বক্সের মধ্যে ওরা সেই জিনিসগুলো কালেক্ট করে নিত। এইবার এই 24 ঘন্টার মধ্যেই তারা ক্রিয়া চালু করত। যে মানুষটা মারা গেল তার সোলটাকে তারা তাদের প্রসিডিওর অনুযায়ী তারা সেটাকে টেনে এনে বন্দি করে রাখে। এবার তারা সেই সোলটাকে দিয়ে বিভিন্ন ধরনের সেই আত্মাটাকে দিয়ে কাজ করাতে পারত, নিজের বসে সেই আত্মাকে করে নিত। এটা কিন্তু সম্ভব, কিন্তু বর্তমানে এখন আমাদের ইন্ডিয়াতে হয় না। এগুলো যারা বলছে আমাদের ইন্ডিয়াতে একদম ঢপের কথা। বুঝলাম, মানে এটা খানিকটা আবার সামানিজম, মানে আগে আয়ত্তে করে- সামান তো জানতে হবে, সামান জানতে হবে। যারা সামান না জানে, সামানিজম যে না জানে, সে কোনোদিন কোনো সোলকে কানেক্ট করতে পারে না। সামানিজম এখনো হয়। সামানিজম কি, বাইরে থেকে কোনো সোলকে নিজের মধ্যে নেওয়া, সেটা পশুর হোক, মানুষের হোক, যার হোক, সোল নিতে পারে, কিন্তু মৃত ব্যক্তির সোল। জীবিত ব্যক্তির আত্মাকে তো দিতে পারে। আত্মাকে নিজের মধ্যে আনা, সামান মানে নিজের মধ্যে আনতো, নিজের মধ্যে এনে তারা তার দ্বারা নিজেকে বিভিন্ন জগতে বা বিভিন্নভাবে ক্রিয়াকলাপ নিজের করে, এটা একটা সাধনা সামানটা করতো। এর সাথে নেক্রোম্যান্সি, এই যখন সামানের সাথে নেক্রোম্যান্সি অ্যাড হয়ে যাবে তখনই কিন্তু এইসব খেলা তোটা হতো। কিন্তু এখন যদি কেউ বলে আমি আত্মা ধরে রেখেছি বোতলে, সেই পুরো ঢপ, এটা সম্ভব না এখন আর। আচ্ছা গুরুজি, আজকে অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তবে যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন, এটাই শেষ, আমি কথা দিচ্ছি শেষ। সেটা হচ্ছে এই বিভিন্ন জায়গায় দেখা যায় পুতুল ক্রিয়া, পুতুল দিয়ে মেরে ফেলছে, পুতুল দিয়ে ডেকে আনছে, এটা করছে। এই পুতুল ক্রিয়া ব্যাপারটা কি, মানে এটা অনেকটা আফ্রিকান বুডো, নাকি আমাদের হিন্দুতন্ত্র পুতুলের কোনো তন্ত্রত্ব কোনো প্রয়োগ আছে? না, হিন্দু তন্ত্রে এরকম কোনো পুতুল তন্ত্র কখনো ছিল না। আচ্ছা, হিন্দু তন্ত্রে যে পুতুল তন্ত্র ছিল সেটা এক ধরনের তন্ত্র, আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু আফ্রিকান ভুডু। আচ্ছা, এবার আফ্রিকান ভুডু এখন তুমি দেখবে, এখন হচ্ছে পুতুল বিক্রি হয় অনলাইনে, কালো কালো পুতুল প্যাকেট বিক্রি হয়, 12টার করে প্যাকেট, 6টার করে প্যাকেট, অনলাইনে ডেলিভারি হয়ে যায়, পাওয়া যায়। কালো পুতুল বানিয়ে তার এঁকে ঝুঁকে পুতুল বানিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে হয় না। আচ্ছা, যদি আফ্রিকান ভুডু হয়, তার আগে আমি ইন্ডিয়ান ভুডুটা বলি। ইন্ডিয়ান যে পুতুল তন্ত্র, ইন্ডিয়ান ভুডু বলা হয় না, ইন্ডিয়ান যে পুতুল তন্ত্র, এই পুতুলটা কিভাবে তৈরি করা হতো? এই পুতুলটা তৈরি হতো শ্মশানে বসে। আচ্ছা, শ্মশানের ছাই, গরুর গোবর, ছাতু, শ্মশানের ছাই, গরুর গোবর, ছাতু, সামান্য মাটি, এই সব জিনিসটাকে তার সাথে জবের আটা পাইল করে, চোলাই মদ, যেটা চোলাই মদ হয় না, দেশি মদ। হ্যাঁ দেশি মদ, ওটাকে দিয়ে মেখে পুতুল বানানো হতো। সেটাকে কোনো কলা পাতা বা কচু পাতার উপর রেখে বা পদ্ম পাতার উপর রেখে কাজ করা হতো। এটা ইন্ডিয়ান পুতুল তন্ত্রে। আর যে ওয়েস্টার্ন ভুডু হয়, আফ্রিকান ভুডু, যারা জাংবেটো ফাংবেটো সব হয় না ভুডু, এদের ভুডুটা কেমন হতো দেখো। আমার কাছে একটা স্যাম্পেল আছে, এটা আমার পরিচিত একজন বানিয়েছে। এগুলো তুমি দোকানে কিনতে পাওয়া যায় না, যেগুলো দোকানে বিক্রি হয় ওটা অরিজিনালিটি নেই ওর মধ্যে কোনো, ওটা কেউ বানিয়ে অহরহ বানাচ্ছে বিক্রি করছে না। এই ভুডুর পুতুলটা বানানোর কোনো প্রসেস আছে, এটা বানাতে গেলে এটার বানানোর মন্ত্র আছে, তার কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালস করে এটাকে বানানো হবে। তুমি দেখো এটা কিন্তু হাতে বানানো, আমার পরিচিত একজনের বানানো, খুব ক্লোজ একজনের হাতে বানানো। এটা বানানোর সময় এর ভেতরে যে শুধু তুলো ভরা আছে তা কিন্তু না, এটা যে বানানো হয়েছে, ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো যে ব্যক্তির ওপর কাজ হবে তার মোজা কেটে বানানো হচ্ছে। এটা এরকম ভাবে তো মার্কেটে বলেইনি কেউ আজ পর্যন্ত। লোকে তো সত্যি কিনে আনা কথা। পুতুল নিয়ে তার ছুঁচ গুজছে ওর মধ্যে, না ওসব বেল কি লোক দেখানো। পুতুলটাকে ভালো করে দেখা হতো। এই যে না, ভালো করে পুরোপুরি প্রমিনেন্ট দেখাবো না, তো ব্যাপার আছে। আচ্ছা, তো মোজা কাটতে হয়, মোজা, হ্যাঁ, ওরা যেটা যেভাবে করে, আরো দুই একটা প্রসিডিওর আছে, বা তার গায়ের বস্ত্র জোগাড় করে আনতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে এর চোখে একটা বোতাম লাগানো আছে, যার জন্য বানানো হয়েছে তার বোতামটা এখানে লাগানো আছে চোখে। এবার এখানে যে সুতো দিয়ে সেলাই করা হচ্ছে, তার কোনো জামা কাপড়ের সুতো নেওয়া আছে, এমনি সুতোর সাথে পাইল আছে। এবার যে এই বুডুটা, এই পুতুলটা, ডলটা বানানো হচ্ছে, এর ভেতরে কিন্তু কিছু জড়িবুটি দেওয়া হয়, কিছু বিশেষ বিশেষ জিনিস দেওয়া হয়, যেগুলো বলবো না। করে যে কাজ করে তাকে নিজেকে এটা বানিয়ে তৈরি করতে হয়, আর এই বানানোর পুরো একদম আলাদা রিচুয়ালস আছে, তারপর এটা তৈরি হবে। এত সোজা না, মানুষ পুতুল কিনলো, ওই সজারুর কাঁটা গুঁজে দিল বা ছুঁচ গুঁজে দিল, দিয়ে তুমি ভাবে কারোর নামে গুঁজে দিয়ে ওর ওর বুকের ওপরে, একটুখানি আমরা ভিডিও দেখেছিলাম, ওর বুকের ওপরে ওই গ্লিসারিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ভস করে আগুন জ্বালিয়ে দিল।
এত সোজা নয়। এই জন্য তন্ত্রটা বাজারে সস্তা হয়ে গেছে এখন। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কঠিন থেকে কঠিন, পাওয়ার থেকে পাওয়ারফুল রিচুয়ালস আছে, এত সোজা জিনিস না। আজকে তাহলে এইটুকুই থাক, দুটো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অন্য একদিন করবো। অন্যদিন করবো, আর আপনারা তার আগে দেখেও নেবো আমাদের অডিয়েন্স সেটা চাইছেন কতটা, ঠিক আছে? এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা ভুডুর ডিটেল জানতে চান। আজকে এই পর্যন্তই, নমস্কার, জয় শ্রী মহাকাল।